আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, চ্যাপ্টার 2, ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস টপিকটি আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা আমরা সবাই ভালোভাবে করব। আর যেহেতু আমাদের এই সাবজেক্টে ইংলিশ মিডিয়াম, সেহেতু আমাদের ম্যাথ দিয়েই পাশ করতে হবে। ইংলিশে পুরা মুখস্থ অনেক ছাত্রই লিখতে পারে না। আর প্লাস এখানে ম্যাথ দিয়ে ম্যাথও অনেক অংশ আসে। আমরা যদি ম্যাথগুলো ভালোভাবে পড়ি এবং কিছু হালকা থিওরি পড়লে কিন্তু আমরা এটা ভালো রেজাল্ট করতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে যে পাঁচ সি পার্টের 5টা ম্যাথ দিয়ে কাভার করা যাচ্ছে। তাহলে আমরা যদি একটু বেশি করে ম্যাথ করি তাহলে কিন্তু আমাদের কোনো ল্যাগ থাকবে না। আর আমাদের শীটের যে ম্যাথগুলো দেওয়া হয়েছে, এই শীটের সাথে আপনারা বইয়ের কম্পেয়ার করলে বই থেকে যে কোনো অঙ্ক করতে পারবেন। আর শুধু শীটের অঙ্কগুলো করেই সীমাবদ্ধ থাকবেন না, আপনারা সাজেশন প্লাস বই, যাদের কাছে পুরাতন বই বা নতুন বই আছে, বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। যেগুলো সমস্যা হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে ডিসকাস করবেন, এগুলো আবার আমি ক্লাসে সলভ করে দিব। দেখেন, আমাদের শীটের যে প্রথম অঙ্কটা আছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা আমাদের অনেকবার পরীক্ষাতে এসেছে এবং খুবই সহজ অঙ্ক। তাহলে আমরা কিন্তু ক্যাপিটাল, এর আগে ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টার করছিলাম। ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। এখান থেকে আমরা গড় অ্যানালাইসিস করছিলাম এবং আমরা নিয়মগুলো শিখছিলাম যে কখন কোথায় থেকে শুরু হতে পারে। এগুলো কিন্তু আমরা শিখে আসলাম যে আমাদের অঙ্কটা 4 জায়গায় থেকে স্টার্ট হতে পারে। একটা হচ্ছে সিএফ, ইবিআইটি, একটি হচ্ছে ইবিটি, একটি হচ্ছে ইবিআইটি, একটি হচ্ছে ইএটি, আর একটা হচ্ছে সিএফএটি। এই 4 জায়গায় থেকে আমাদের অঙ্কটা স্টার্ট হতে পারে। কখন কোথায় থেকে স্টার্ট হবে এটা আমরা ক্যাপিটাল বাজেটিং এ আলোচনা করেছিলাম। আমরা আপাতত খেয়াল করি, এই যে এখানে আমরা যে লিখে রাখছিলাম যে ট্যাক্স রেট দেওয়া থাকলে কোথায় থেকে স্টার্ট করব বলেন। ট্যাক্স রেট দেওয়া থাকলে সিএফ বিটি থেকে, এফবিটি। ট্যাক্স রেট না থাকলে সিএফ এটি থেকে স্টার্ট করব। তাহলে এইখানে আমাদের দেখো, এই যে প্রবলেম 1 যে ম্যাথটা রয়েছে, আনাস কম্পিউটার ইজ কনসিডারিং ইনভেস্টমেন্ট ইন ওয়ান অফ দ্য মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট এ অ্যান্ড বি। দুইটি প্রজেক্ট দেওয়া রয়েছে আমাদের, একটি প্রজেক্ট হচ্ছে এ, একটি প্রজেক্ট হচ্ছে বি। কস্ট অফ ক্যাপিটাল কে ই, কে এর মান দেওয়া রয়েছে হচ্ছে 15%। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, রিস্ক ফ্রি ঝুঁকিমুক্ত আয়ের হার দেওয়া আছে হচ্ছে 10%। দ্য ফার্ম গ্যাদার দ্য ফলোয়িং বেসিস ক্যাশ ফ্লো রিস্ক ইন্ডেক্স ডাটা আর ইজ প্রজেক্ট। তাহলে আমাদের এখানে দেখো দুইটি প্রজেক্ট দেওয়া রয়েছে, একটা প্রজেক্ট এ আর একটা প্রজেক্ট হচ্ছে আমাদের বি। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ক্যাশ ইনফ্লো, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ক্যাশ ইনফ্লো, আমরা জানি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ক্যাশ ইনফ্লো যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এন সি ও। আমরা এটা কিন্তু আগেই পড়েছিলাম, এটা হচ্ছে আমাদের এনসিও। ক্যাপিটাল বাজেটিং এটা আমরা বিস্তারিত শিখেছিলাম, এটা হচ্ছে আমাদের এনসিও। তাহলে এনসিও দেওয়া আছে হচ্ছে এ প্রজেক্টে 15,000, বি প্রজেক্টে 11,000। আর এখান থেকে আমরা যে টাকাগুলো ফেরত পাইছি এখানে আমাদের বলা আছে ক্যাশ ইনফ্লো। তাহলে ক্যাশ ইনফ্লো আমরা খেয়াল করব আমাদের কোশ্চেনের মধ্যে ট্যাক্স রেট আছে না নাই। তাহলে এই অঙ্কে আমাদের ট্যাক্স রেট দেওয়া নেই। তাহলে ট্যাক্স রেট যদি থাকে তাহলে আমরা সিএফবিটি থেকে শুরু করব। আর ট্যাক্স রেট যদি দেওয়া না থাকে তাহলে আমরা সিএফ এটি থেকে স্টার্ট করব। তাহলে আমাদের এই অঙ্কে ট্যাক্স রেট দেওয়া নেই। ট্যাক্স রেট দেওয়া নাই মানে আমি ধরে নিতে পারি এই অঙ্কটা হচ্ছে আমাদের সিএফ এটি থেকে শুরু হবে। তাহলে এই যে সিএফ এটি থেকে শুরু হবে, এটা কি আমরা সবাই বুঝতে পারছি না কারো কোনো প্রবলেম আছে বলেন? অঙ্কটা না সিএফএটি স্যার। থেকে যে শুরু হবে এটা নিয়ে কারো কোনো ল্যাক আছে? হ্যালো? না স্যার। আচ্ছা, স্যার আবার একটু বলেন, আমার নেট প্রবলেম ছিল। আমরা কি বলছিলাম, স্যার। ট্যাক্স রেট যদি থাকে তাহলে সিএফবিটি থেকে শুরু হবে। ট্যাক্স রেট না থাকলে সিএফ এটি থেকে শুরু হবে। এই অঙ্কে আমাদের ট্যাক্স রেট নেই। তাহলে ট্যাক্স রেট নেই মানে সিএফ এটি থেকে শুরু হবে আমাদের। তাহলে সিএফ এটি থেকে আমরা অঙ্কটা স্টার্ট করলাম। তারপরে হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট দেখতে হবে। দেখো, এই যে রিকোয়ারমেন্ট চাইছে নিট প্রেজেন্ট ভ্যালু, তাহলে আমরা কিন্তু এটা কিন্তু ক্যাপিটাল বাজেটিং এ করেছিলাম। নিট প্রেজেন্ট ভ্যালু মানে এনপিভি। এনপিভি থাকলে আমরা কিন্তু ক্যাপিটাল বাজেটিং এ ভালোভাবে নিয়মটা শিখেছিলাম। এই যে এখানে দেখো, টোটাল প্রেজেন্ট ভ্যালু, নিট প্রেজেন্ট ভ্যালু টিআই,
নিট নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এগুলো যে কোনো একটি, এই রিকোয়ারমেন্ট চারটার যে কোনো একটি অথবা সবগুলো থাকিলে ডিএফ এবং পিবি নামে দুইটি কলাম বৃদ্ধি পাবে। তাহলে আমাদের কয়টা রিকোয়ারমেন্ট এখানে বলছে? ডিটারমাইন নিট প্রেজেন্ট ভ্যালু। তাহলে এই নিট প্রেজেন্ট ভ্যালুর জন্য আমরা কি করতে পারি বলো? নিট প্রেজেন্ট ভ্যালুর জন্য আমরা কি করতে পারি আফিয়া? নিট প্রেজেন্ট ভ্যালুর জন্য আমরা দুইটি গড় বৃদ্ধি করতে পারি। একটি ঘর হচ্ছে জি আমাদের স্যার। কি? ডিএফ। ডিএফ আর আর একটি পি। ঘর হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু, মানে পিবি ফ্যাক্টর। হুম। তাহলে আমরা ঘর পাবো আমাদের ইয়ার এবং সিএফ এটি, এই দুইটা, আর হচ্ছে ডিএফ পিবি। তাহলে আমাদের কলাম সংখ্যা কয়টি হবে বলো? এই স্যার এনপিভি দুইটি। যদি ক্যালকুলেশন করতে চাই আমাদের কলাম হবে কয়টি? চারটি। তাহলে আমাদের এখানে বলে দিছে ইউজিং ইউজিং দ্য ফার্ম কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল মানে এই যে দেখো এখানে পার্সেন্টেজ দুইটা রয়েছে, একটা হচ্ছে আমাদের কস্ট অফ ক্যাপিটাল আর একটা হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। তাহলে আমার যদি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইউজ করতে বলে তাহলে আমরা এটা ইউজ করব, আমাদের যদি কস্ট অফ ক্যাপিটাল ইউজ করতে বলে তাহলে আমরা এটা ইউজ করব। তাহলে আমাদের এখন বলে দিছে কস্ট অফ ক্যাপিটাল। তাহলে এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের কয়টা কলামের প্রয়োজন হবে বলো? কয়টা কলামের প্রয়োজন হবে? স্যার চারটা। স্যার চারটা পাঁচটা। কলামের প্রয়োজন হবে। তাহলে স্যার চারটা কলাম, পাঁচটা। চারটা কলামের প্রয়োজন হবে। তাহলে চারটা কলাম কি কি দেখো, এখানে আমি চারটা কলাম দিলাম। এই যে এখানে আমি দুইটা প্রজেক্ট রয়েছে, তাহলে আমরা প্রথমে লিখবো ফর প্রজেক্ট এ, টেবিল ফর পিবি। যেহেতু আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে তাহলে আমি পিবি বের করবো আগে। পিবি বের করার পর এই পিবিটার মান যোগ করব, তাহলে আমরা পাবো হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে কি করব? এনসিওটা বিয়োগ করব। তাহলে এনসিওটা আমরা বিয়োগ করলে যেটা পাবো এটাই হচ্ছে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু পাবো। তাহলে সিএফ এটি, সিএফ এটিতে আমাদের দেখো এখানে আমাদের দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রজেক্ট এর ক্ষেত্রে সিএফ এটি প্রত্যেকটা দেওয়া রয়েছে 6,000 টাকা। তাহলে আমি 4 বছর দেওয়া ছিল, তাহলে এখানে বছরগুলো লিখলাম 1 2 3 4। সিএফ এটি 4,000 টাকা, 6,000 টাকা দেওয়া রয়েছে, প্রত্যেক বছরই 6,000 টাকা দেওয়া রয়েছে, তাহলে প্রত্যেক বছর 6,000 টাকা বসালাম। এখন আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টর, এখানে কস্ট অফ ক্যাপিটাল ইউজ করতে বলছে। তাহলে কস্ট অফ ক্যাপিটালের মান হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে কত পার্সেন্ট? 15%। ফিফটি তাহলে পার্সেন্ট এই 15%-এর মান আমরা কিন্তু ক্যাপিটাল বাজেটিং এ অসংখ্যবার বের করছিলাম। যে কিভাবে বের করছিলাম? যাদের সমস্যা তারা বের করে নিতে পারেন। 100 ভাগ হচ্ছে 115। দেখো ক্যালকুলেটারে ভাগ করে নাও, 100 ভাগ 115, তাহলে আমাদের কত আসবে? 0.869, তারপরে সামথিং আইসে মনে হয়। দেখো তো এটা আইসে না, এটা আইসে কিনা? 100 ভাগ 115 0.869 সামথিং, এটা আইসে। দ্রুত ভাগ করো, দেখো 0.8, 100 ভাগ 115। এখানে যদি আমাদের 10% থাকতো তাহলে আমি 12% থাকতো তাহলে লিখতাম 100 ভাগ 112। আফিয়া, ক্যালকুলেশন করলে কত আসে? স্যার জি স্যার 0.869। 869। এরপরে আমি একবার বাইরে দিছি, দিয়ে লেখছি হচ্ছে কত? 0.870। দেখো এই যে এখানে 870 দিছি। এখানে আমাদের যে মানটা ছিল ক্যালকুলেটারে ভাগ করে যে মানটা বের হয়েছে এর সাথে আবার আমরা এই মানটাই গুণন দিব, যে 0.869, এটা গুণন দিব, দিয়া সমান সমান চাপ দিব। দিলে আমাদের দেখো এই মানটা আসবে। তারপরে আবার সমান সমান চাপ দিব, এই মানটা আসবে। আবার সমান সমান চাপ দিব, এই মানটা আসবে। তাহলে এভাবে হচ্ছে আমরা ডিএফ এর মানটা বের করব। এরপরের কাজ কি? এরপরে হচ্ছে সিএফ এটির সাথে আমরা ডিএফ এর মানগুলো গুণন করব। তাহলে এই যে 6,000 গুণন হচ্ছে এত, তাহলে 6,000-এর সাথে এটা গুণন দিলে আমাদের এটা হবে। তারপরে 6,000-এর সাথে এটা গুণন দিলে আমাদের এটা আসবে। আবার 6,000-এর সাথে এটা গুণন দিলে আমাদের এটা আসবে। তারপরে 6,000-এর সাথে এটা গুণন দিলে আমাদের এটা আসবে। এরপর আমরা কি করব? এই সবগুলো যোগ করব। তাহলে যোগ করলে আমাদের বের হয়ে গেল টোটাল প্রেজেন্ট ভ্যালু। এখন আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করার পর আমরা এখন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। দেখো ডিটারমিনেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু। তাহলে নিট প্রেজেন্ট ভ্যালু সুন্দরভাবে এভাবে লিখবো, ডিটারমিনেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু এনপিভি। উই নো দ্যাট এনপিভি, তাহলে এনপিভি সূত্র এটা আমরা ক্যাপিটাল বাজেটিং থেকে আগেই শিখেছিলাম। টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস হচ্ছে এনসিও। তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু আমরা এখানে ছকে বের করে নিছি। টোটাল প্রেজেন্ট ভ্যালু এখান থেকে আমরা বসাইলাম, মাইনাস এনসিও হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল প্রজেক্টের। এনসিও হচ্ছে 15,000 টাকা, তাহলে প্রজেক্টের থেকে 15,000 বসাইলাম।
বসানোর পর যেটা বের হলো এটাই হচ্ছে আমাদের এনপিভি। এই এনপিভিটা আমরা যদি চাই তাহলে আর একভাবে বের করতে পারি। আমরা যদি আমাদের আয়গুলো যেহেতু সমান আছে, দেখো এই যে আয়গুলো সমান আছে, তাহলে এই এমপিটা আমরা আরেকভাবে বের করতে পারি। দেখো আমাদের যেহেতু প্রত্যেক বছরের আয় 1 থেকে 4 বছর, প্রত্যেক বছরের আয় হচ্ছে আমাদের কত, 6,000 টাকা করে। তাহলে আমি সরাসরি একটা করেও করতে পারি এভাবে, যে 1 থেকে 4 টিএইচ সিএফএটি, এখান থেকে একটা বসিয়ে দিব 6,000। আর এই যে ডিএফ, ডিএফ যে 15%, এই 15%-এর মান হচ্ছে আমরা কি এই 4 বছরের মান আমরা বের করব ক্যালকুলেটরে। ক্যালকুলেটরে 4 বছরের মান বের করার পর আমরা এই চারটা যোগ করব, যোগ করলে এটা চলে আসবে। তাহলে আমরা যোগ করে একবারে বসে গুণন দিলে দেখো আমাদের কিন্তু টোটাল প্রেজেন্ট ভ্যালু এটাও যা আসবে, এটাও তাই আসবে। তাহলে আমরা চালিয়ে জি এভাবেও স্যার। করতে পারি অথবা এভাবেও করতে পারি। করার পরে আমাদের কি যোগ করব, তারপরে সূত্রটা লিখবো। তারপর আমরা সেম কাজটা, এই কাজটাই প্রজেক্ট বি তে করব। তাহলে প্রজেক্ট বি তে আমাদের কি হবে বলো। প্রজেক্ট বির যে মানটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কি মান দেওয়া আছে, সিএফএটি দেওয়া আছে না প্রজেক্ট জি বির। স্যার, ভিন্ন মান। তাহলে এই যে ভিন্ন মান দেওয়া আছে, ভিন্ন মান দেওয়া থাকলে তো আমাদের ওয়ে একটাই, যে এইভাবেই করতে হবে। আগে টেবিলটা করবো আমরা। দেখো প্রজেক্ট বি, তাহলে প্রজেক্ট বির সিএফএটির মানগুলো এখানে লিখলাম, 6,000, 4,000, 5,000, 2,000। তারপর 15%-এর মান আমার আগে বের করা ছিল, এইখান থেকে জাস্ট কপি করলাম, কপি করে 15%-এর মান এখানে পেস্ট করে দিলাম। তারপরে কি করব, এগুলোর সাথে এগুলো গুণন করব, গুণন দিলে আমাদের পিভি বের হয়ে যাবে। এই পিভির সাথে আমরা কি পিভিটা আমরা যোগ করব, যোগ করার পরে আমাদের যেটা হবে এটা হচ্ছে কি টোটাল ইপিভি। প্রেজেন্ট ভ্যালু। তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালুর পর আমরা কি বের করব, ডিটারমিনেশন অফ নিট এনপিভি। প্রেজেন্ট ভ্যালু মানে এনপিভি। তাহলে এনপিভি সূত্রটা দিলাম, টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও। তাহলে আমাদের বের হলো একটা এনপিভি, আমাদের বের হলো 12 কত, 1,678। আর একটা এনপিভি বের হলো আমাদের 2,136 টাকা। তাহলে আমরা কি এই যে দুইটা এনপিভি যে বের করলাম, এই দুইটা এনপিভি বের করা কি আমরা সবাই ক্লিয়ার বুঝতে পারছি, না কারোর কোনো জায়গায় ল্যাক আছে বলো। জি স্যার, বুঝতে পারছি। কারোর যদি কোনো জায়গায় ল্যাক থাকে দ্রুত গতিতে বলেন। তো বুঝতে স্যার, পারছি। কমেন্টে কি লিখতে হবে স্যার? কমেন্ট দিব, আগে আমি যেটুক বলছি এইটুকের মধ্যে বলেন কারোর কোনো ল্যাক আছে কিনা দ্রুত। উম, জি স্যার, না না স্যার, নেই। স্যার। আচ্ছা, এনপিবির ক্ষেত্রে আমাদের না হলো স্যার। বড়টি গ্রহণযোগ্য। দেখো এনপিবি প্রজেক্ট এর হয়েছে 2,136 টাকা, প্রজেক্ট বির হয়েছে 1,678 টাকা। তাহলে আমরা এনপিবি কোনটা বড় আমাদের, এ প্রজেক্টের বড় না বি প্রজেক্টে বড়। স্যার, এ প্রজেক্ট। এ প্রজেক্টে বড়। যে প্রজেক্টের এনপিবিটা বড় হবে আমরা কমেন্টে লিখে দিব, কমেন্ট প্রজেক্ট যে প্রজেক্টটি হবে ওই প্রজেক্টটা নিব। তো যেহেতু আমাদের এ প্রজেক্টের এনপিবি বড়, তাহলে আমরা লিখবো প্রজেক্ট এ শুড বি সিলেক্টেড বিকজ ইটস এনপিবি ইজ হায়ার দেন প্রজেক্ট বি। মানে প্রজেক্ট বি থেকে প্রজেক্টের এনপিবিটা বড়, এই জন্য আমরা প্রজেক্ট এটা গ্রহণ করব। দেখো ক্লিয়ার, এই ম্যাথটা নিয়ে আমরা ক্লিয়ার, না কারোর কোনো প্রবলেম আছে আর? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো। জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই যে এখানে বলছিল ফাইন্ড দ্য নিট প্রেজেন্ট ভ্যালু কস্ট অফ ক্যাপিটাল হুইচ প্রজেক্ট ইজ প্রিফার ইন দিস সিচুয়েশন। তাহলে কিন্তু আমরা এই পর্যন্ত শেষ করছি, এই পর্যন্ত আমাদের কমপ্লিট। এরপরে আমাদের আর একটা রিকোয়ারমেন্ট বলছে, ডিটারমাইন দ্য রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, আরএটিআর। আরএটিআর মানে হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট। তাহলে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটের জন্য আমাদের একটা সূত্র রয়েছে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এভাবে লিখবো, ডিটারমিনেশন অফ রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট মানে আর এ ডিআর। তারপর লিখবো প্রজেক্টে উই নো দ্যাট আর এ টি আর। আর এ টি আর এর এই সূত্রটা অবশ্যই আমরা ভালোভাবে মুখস্থ করে নিব, আর এফ প্লাস আর আই কে ই মাইনাস আর এফ। এখানে লিখে দিব। আর রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আমি যেভাবে লিখছি এভাবে সুন্দর করে লিখবা, শর্ট লিখবা না। তাহলে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 10%, তাহলে আমরা লিখলাম 10% অর 0.10। আর আই, আর আই হচ্ছে আমাদের রিস্ক ইন্ডেক্স। তাহলে রিস্ক ইন্ডেক্স হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে, দেখো। আর রিস্ক ইন্ডেক্স হচ্ছে আমাদের কোশ্চেনে এই যে এখানে বলে দিচ্ছে প্রজেক্টের রিস্ক ইন্ডেক্স হলো 1.8। তাহলে আমরা প্রজেক্টের রিস্ক ইন্ডেক্সটা এখানে বসিয়ে দিব 1.8। কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ইকুইটি আমাদের দেওয়া ছিল 15%, তাহলে 0.15। আর এ টি আর ইকাল টু 40।
তাহলে আমি কি বসাইলাম? দেখো, এই যে আর এফ এর মান বসিয়ে দিলাম 0.10, আর আই বসিয়ে দিলাম 1.8, কে এর মান বসিয়ে দিলাম 0.15, আর এফ 0.10। তাহলে আমাদের এই 0.10টা যা আছে তাই, প্লাস 1.8 এটাও যা আছে তাই। এইখান থেকে আমরা এটা বিয়োগ করে দিলাম 0.05। এই 0.05 দিয়ে আমরা 1.8 কে গুণন দিব, তাহলে আমাদের আসবে 0.09। তাহলে আমাদের এটা এবার দুইটা যোগ করব 9.19, আর 100 দ্বারা গুণন করব 19%। তাহলে আমরা সেম কাজটা প্রজেক্ট বি তে করব। এই প্রজেক্ট বি তে আমাদের সেম একই কাজ হবে, জাস্ট আমরা এখানে লিখবো, সূত্রটা আবার লিখলাম। কোথায় চেঞ্জ হবে? শুধুমাত্র এই যে এটা চেঞ্জ হবে, আর আই, আর কোনো চেঞ্জ নেই। দেখো, আর আই প্রজেক্ট বির ক্ষেত্রে আমাদের বলে দিচ্ছে যে আর আই হচ্ছে আমাদের প্রজেক্ট এর ক্ষেত্রে, আর আই মানে রিস্ক ইন্ডেক্স প্রজেক্ট এর ক্ষেত্রে 1.8, বির ক্ষেত্রে 1। তাহলে বির ক্ষেত্রে আমরা 1 ধরলাম, আর সব মান আমাদের সেম। দেখো, আর এফ 10 আছে, আর আই যা আছে তাই। শুধুমাত্র আমাদের কি হইলো, আর আইটা 1 হইলো, কস্ট অফ ইকুইটি যা আছে তাই দিয়ে আমরা ক্যালকুলেশন করলাম। তাহলে আমাদের 0.15 আর 15% আসলো। এবার বলো, আমরা এই ম্যাথটা ক্লিয়ার বুঝতে পারলাম কিনা, না কোনো জায়গায় ল্যাগ হলো আমাদের? আমরা কি এবার পুরাটুক বুঝতে পারছি, না কোনো জায়গায় ল্যাগ হলো? বলো, যেখানে ল্যাগ হবে এখানে আবার রিপিট স্যার করা। বুঝতে পারছি। একটু দ্রুত বলতে হবে, অন্যরাও স্যার বলেন। বুঝতে পারছি। যদি কারো ল্যাগ থাকে তাহলে আমি আবার বুঝে দিব। এখন কিন্তু ভাই আর কিন্তু রিপিট করার সুযোগ নেই। তাহলে যারা নিউ ফার্স্ট ইয়ার, নিউ ফোর্থ ইয়ার আছে, তাদের এই অঙ্ক আরো অসংখ্য বার করার সুযোগ আছে, আপনাদের কিন্তু নেই। অতএব এখনই বলে যান যদি কোনো প্রবলেম থাকে। এই ধরনের অঙ্ক যদি পরীক্ষাতে আসে তাহলে কি আমরা করতে পারবো? জি জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের বইয়ের ভিতরে এই নিয়মের অঙ্ক অনেকগুলো আছে, সবাই বাসায় প্র্যাকটিস করবো। তারপরে আমাদের এই যে স্যার আমার শিটে তো এই ম্যাথগুলো নেই। আচ্ছা, এই শীটটা দেওয়া হবে, সমস্যা নাই। আর তারপরে এটা হচ্ছে, আলাদা sheet। তারপরে হচ্ছে ভাই, এই যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ, এই জন্য শীটটা একটু আপডেট করা হয়েছে, এই শীটটা আবার দেওয়া হবে, সমস্যা নেই। তারপরে এই যে প্রবলেম টুটা অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পিক দিবা। প্রবলেম 2 কোথায় প্রবলেম হয় এটা বলবা হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি সলভ করে দিব।